মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10th এপ্রিল, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 7টা। ওই আধা ঘন্টার মতো হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এখন অবধি বাসি জামাকাপড় ছাড়িনি, তার কারণ বাইরেটা তো ঝাড় দেবো। আজকে বৃহস্পতিবার, তার মধ্যে মোছারও ব্যাপার আছে। তো ভাবলাম কি বাইরেটা যখন ঝাড় দেবো মুছবো, সব কিছুই পরিষ্কার করছি, তো সুর একটা পরিষ্কার করারও আমার মাথার মধ্যে প্ল্যান ছিল। তো আজকেই যে করবো না, আমি না আগে থাকতে ভাবিনি। আমি সকালবেলা উঠেই মনে হলো ও আজকে তো বাইরেটা মুছবো, তাহলে আজকেই সুরাকটা সরিয়ে ভালো করে ঝেড়ে পুছে দিই। তো তাই জন্যই সবার আগে চলে এসেছি, সুরাকটা সরালাম। সরানোর পর দেখো, এটাও আমি বছরে দুবারই করি আর কি, ওই চৈত্র সংক্রান্তিতে আর পুজোর সময়। এছাড়া খুব একটা সরাই না। দেখো নিচটাতে কত ধুলো, আর পাশের দেওয়ালেও ঝুলঝুল রয়েছে, এমনকি সুরাকের পেছনেও ঝুল রয়েছে। তো যাই হোক, প্রথমে চলো আগে দেওয়ালটা ভালো করে ঝেড়ে পুছে। আর ওই পাশে যে সুরটা দেখতে পাচ্ছ, ওটা আমার না, ওটা আমার পাশের ফ্ল্যাটের। তো এটাকে, এই জায়গাটা কেমন যেন ধুলো আছে, ঠিক আছে, কিন্তু ধুলোর পাশেও আরেকটা যেমন চিটচিটে হয়ে রয়েছে, ওটা কেন হলো আমি বুঝলাম না, জানি না। যাই হোক, মোছার সময় অনেক ঘষে ঘষে মোছার চেষ্টা করলাম, কিন্তু ওঠেনি। তো সুরাকটা প্রথমে ওদিকে সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে পুরো জায়গাটা আগে ঝাড় দিয়ে নিলাম। তারপর সুরাকটা এই পাশটা নিয়ে এসে ওই পাশটাও ঝাড় দিয়ে নেবো পুরোটা। যেখানে একটা জায়গা আছে ওখানটা আমরা সবাই ধুলো আর কি এক জায়গায় করে রাখি। তারপর মাসি যখন আসে, মাসি পুরো ধুলো পরিষ্কার করে নিয়ে চলে যায়। আর মাসি না ঝাড় দেয় ঠিকই, কিন্তু অত এগুলো জিনিসপত্র সরিয়ে ঠরিয়ে তো আর করে না। চটি ফটি থাকে, ওগুলোও সরায় না, পাপড়ও সরায় না, ওই কোনো রকম পাশ দিয়ে নিয়ে করে যায়। এমনকি রেলিংয়ে না হাত দেওয়া যায় না, এত ধুলো। তো এগুলো না, জানি না, মাসিকে বললে তো ভালো হয় যে হ্যাঁ এগুলো করো। এটাও বুঝি যে পুরো 4তলা থেকে নামতে নামতে নিচে আসে, মাসিরও আর এনার্জি হয় না যে এত কিছু পরিষ্কার করবে। যাই হোক, তো এইবার হচ্ছে জিনিসপত্র নামানোর পালা। জিনিসপত্র বলতে জুতোগুলো সব নামাবো। ভেতরে দেখে মনে হয় জায়গা কম, কিন্তু অনেক জুতো ধরে। তো সব জুতোগুলো নামিয়ে ওই সিঁড়ির ওখানে একটা সাইড করে রাখছি। সিঁড়ি আমাদের খুব একটা ব্যবহার হয় না, কারণ উপরে যারা থাকে তারা বেশিরভাগই লিফটই ব্যবহার করে। খুব কম মাঝে মাঝে সিঁড়ি দিয়ে নামে, ওঠে তো নাই, কিন্তু নামে। তো অসুবিধা নেই। তবু আমি তো আর কিছু সারাক্ষণের জন্য রাখছি না, কিছুক্ষণের জন্য, তাও সাইড করে রেখেছি, আসা যাওয়ার জায়গা আছে। আর আমার তো বেশিক্ষণ লাগবেও না, ওই আধা ঘন্টার মতো লাগবে পুরো পরিষ্কার করতে। তো সমস্ত জুতো টুতো আগে সব নামিয়ে সিঁড়ির একটা সাইড দিয়ে সব রেখে দিয়েছি। রেখে এবার সুরাকটা ভালো করে ঝাড়ছি। ওপরটা সাইডটা সামনেটা, এটা তো আমি প্রত্যেক সপ্তাহে আমি ঝেড়ে পুছে পরিষ্কার করি, কিন্তু পেছনটা তো সরিয়ে আর করা হয় না। তো পেছনেও বেশ ভালো ঝুল হয়েছিল। তো প্রথমে ঝাড়লাম। তো এই দেখো, এই যে সিঁড়ির এখান থেকে পুরো এই মাথা থেকে এই মাথা অবধি পুরো নিচে আমার, তাতানের, ইন্দ্রর সমস্ত জুতোগুলো সব রাখলাম। রেখে ঝাড়া তো হয়ে গেছে, ঝাঁটার জায়গায় রেখে দিয়েছি। আবার বাইরে একটা ঝাঁটা আলাদা থাকে, এই ঝাঁটাটা আমি ঘরে নেই না, এটা দিয়ে, এই বাইরের ঝাঁটাটা দিয়ে আমি বাইরেই ঝাড় দিই। তো ওটা দিয়ে প্রথমে ঝেড়ে পুছে তারপরে সুরাকটাকে বাইরেটাও মুছলাম, আর ভেতরটাও একটু ভিজা কাপড় দিয়েই মুছলাম। জানি এগুলো প্লাইউডের, ভেজা কাপড় লাগালে ক্ষতি হবে, তবু বছরে দুবার করছি তো তার জন্য ভেজা কাপড় দিয়ে মুছলাম। মনে হলো তাতে বেশি ভালো পরিষ্কার হবে। ওই শুকনো কাপড় দিয়ে না আমার মনটা খচখচ করছে, মনে না ঠিকঠাক মতো পরিষ্কার হবে না বুঝি। তো সুরাকটাও মুছলাম, প্লাস এই জায়গাটা পুরোটা ভালো করে মুছলাম। আর জুতোগুলো এবার জায়গা মতো ঢুকাবো। জুতোগুলো জায়গা মতো ঢুকিয়ে সুরাকটা এই পাশে নিয়ে এসে আরও একবার এই পাশটা পুরো মুছে ফেলবো, কারণ জুতোগুলো সব রাখা হয়েছিল, তার জুতোগুলো ভালো করে ঝেড়ে ঠেড়ে রেখেছি। আর ভেতরে যেহেতু থাকে কোনো ধুলো ঠুলো হয় না, আর বাইরে যেগুলো থাকে ওপরটা, সেগুলো আমি রেগুলার, মানে তাতান মনে করো রেগুলার বেরোচ্ছে, ইন্দ্র রেগুলার বেরোচ্ছে, আমিও মাঝে সাঝে বেরোই, যে উপরে ওগুলো থাকে, তো ওগুলো তো কোনো ব্যাপার না। আর যেগুলো মাঝে মাঝে পরা হয় সেগুলো সব ওই ভেতরটাতে ঢুকিয়ে রাখি। আর ইন্দ্র এবার একটা সাদা চটি কিনেছে, তো ওটাকে না প্লাস্টিকের, ভেতরে ধুলো হয় না, তবুও প্লাস্টিকের মধ্যে করেই রেখেছি। আর ভেতরেও জুতো রেখে জায়গা হচ্ছে না। তারপর কি করি, জুতোর যে বক্সগুলো আছে না, সব বক্স ফেলি না, কয়েকটা বক্সে বক্সে করে আবার এই ওপরটাতেও রাখি, তার ওপরে আবার চটি রাখি। এমন অবস্থা, মনে হচ্ছে কি এখন সুরাকটা যদি আরো একটু বড় হতো তাহলে সবগুলোই ভেতরে ঢুকিয়ে রাখতে পারতাম, বাইরে রাখার প্রয়োজন হতো না। কিন্তু কত বড় আর রাখবো বাইরে। যাই হোক, বিশাল বড় একটা কাজ সারা হলো। এটা একটা মাথায় হেডেক ছিল যে হ্যাঁ সুরাকটা পরিষ্কার করতে হবে। তো ভালোই হচ্ছে, আজকে বৃহস্পতিবার পুরো ঝেড়ে পুছে বাইরেটা আবার ভালো করে মুছে দিয়েছি। তারপরে বাসি জামাকাপড় ছেড়ে এসে সবার আগে একটু চা নিয়ে বসলাম। ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে, তো চাটা তো চাই। তো চা বিস্কুট খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে এই বাস্কেটটা ধোবো। এই বাস্কেটটা এখন না ধুলেও চলতো, খুব একটা যে নোংরা হয়েছে তা না, আরো 5-6 দিন বাদে ধুলেও হতো। তো ভাবলাম সব যখন করছি তাহলে আর এটা আর বাদ যায় কেন, এটাও ভালো করে পরিষ্কারই করি। তো ওই নর্মালি স্কচ ব্রাইট সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করবো। আর সত্যি কথা, মনে হচ্ছিল কি নোংরা হয়নি, পরিষ্কার না করলেও চলতো,
কিন্তু যখন সাবান দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুলাম, মনে হলো কি যেন এই আবার নতুন নতুন করে আবার প্রাণ ফিরে পেলো, মানে কালারটা আবার ফুটে উঠলো, কেমন যেন হয়ে গেছিল। বোঝা যায় না যে খুব একটা নোংরা হয়েছে, কিন্তু পরিষ্কার করার পর না মনে হয় কি না নোংরা হয়েছিল। তো যাই হোক, এটা মাজতে না আমার খুবই কষ্ট, মানে কষ্ট বলতে সময় লাগে। এই যে এখন যেটা মাজছি, এটা স্পুন রাখার, এটা কোনো অসুবিধা নেই। তারপর নিচের যে ট্রেটা জল পড়ে, ওটাও আমার মাজতে অসুবিধা হয় না। কিন্তু যেটাতে মেন বাসন থাকে সেইটা আমার মাজতে একটু সময় লাগে, কারণ এটাতে না খাঁচকাটা আছে। তারপর ওই যে এক একটা প্লেট রাখার ওটা সিস্টেমটা না করলেই ভালো হতো। যদি প্লেন করতো তাহলে মাজতে খুঁজতে সুবিধা হতো। এই যে এখন যে ট্রেটা মাজছি, এরকম যদি প্লেন থাকতো তাহলে মাজতে সুবিধা হতো, কিন্তু এটা তো খাঁচকাটা তো মাজতে খুবই অসুবিধা হয়। সাইডগুলো তো এরকম মানে এরকম খাঁচকাটা আছেই, প্লাস যেই জায়গাটা বাসন থাকে মাঝখানটা, সেখানেও মানে এরকম খাঁচকাটা, মানে এক একটা প্লেট সুন্দর করে রাখা যাবে সেরকম। তো এগুলো মাজতে ঘুষতে না অনেকটা সময় লাগে। ভালো করে স্কচ ব্রাইট ঢুকে না মাজলে ওই জায়গাগুলো আবার নোংরা থেকে যায়। বেশি নোংরা বলতে বাইরের একটু ধুলোবালি তো আছেই, আর হচ্ছে জলের দাগ। তো জলের দাগ তো পুরোপুরি ওঠে না, তাও অনেকটাই হয়, পরিষ্কার হয়। যা হলো, এটা মাজা ঘষা হলো। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে এবার কিছু আমার চায়ের বাসন রয়েছে, সেগুলো মেজে রাখবো। ওগুলো এখনো মাজা হয়নি। চায়ের বাসন মাজতে এসেই মনে হলো না এটাও ভালো করে মেজে ফেলি। তো এদিকে আমার অনেকক্ষণ পর এলাম, তাতানের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওকে লেবুর জুসটা করে দিলাম, আর ও এখন স্কুলের জন্য বেরোচ্ছে। আজকে পরীক্ষা দিতে যাবে। আজকে হচ্ছে ওর জিওগ্রাফি পরীক্ষা। তো এই তো হিস্ট্রি হয়ে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, আর আজকে হচ্ছে জিওগ্রাফি। তারপরে সায়েন্স গ্রুপটা বাকি আছে, মানে দুটো সায়েন্স আর অঙ্ক পরীক্ষাটা নিয়েই ফেলেছে সেই পয়লা বৈশাখের পরের দিন, মানে 3 দিন ছুটি দিয়েছে অঙ্ক পরীক্ষাতে। যাই হোক, ও তো বেরিয়ে গেল। তারপরে আমার একটু মনে হলো না এবার একটু খেতে হবে, না খেলে পরের কাজে হাত দিতে পারবো না। আর খাওয়া বলতে আজকে আর আমি কিছু করিনি। তাতানকে না গতকালকের ফেনা ভাত ছিল, ও তো খেতে ভালোবাসে, ও আর রাত্রেই বলে রেখেছিল আমাকে গরম করে দেবে। তো ওটাই ওকে গরম করে দিয়েছি। আর আমি কি খাবো, তো ভাবলাম না 1 কাপ ছাতু গুলেছি, আর 2টো কলা নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ, এই খেয়েছি। খেয়ে পেট ভরে গেছে। যাই হোক, খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়েছি। তো আজকে এই ওয়ালটা পরিষ্কার করব। আমাদের বাকি ওয়াল পরিষ্কার খুব একটা না করলেও চলে, কিন্তু এই ওয়ালটা না করতে হয় মাঝে মাঝে। বেসিনটাও করব, বাইরেটা রোজ তো ভেতরটা করি, কিন্তু বাইরেটা তো মোছা হয় না। বেসিনের বাইরেটাও মুছলাম। আর এই দেয়ালটা কেন হয়, কারণ এখানে জলের ছিটা যায়, এখানে হাত মুখ ধোয়া হয়। তো আবার তাতান, ইন্দ্র, ওদের অভ্যাস হাত ধুয়ে হাত ঝাড়ে, এমনভাবে ঝাড়ে, কিভাবে ঝাড়ে জানি না, এই দেওয়ালে ঠাওয়ালে ছেটে। যাই হোক, এটা হবেই, জলের জায়গা থাকলে পাশে এরকম জলের ছিটা যাবেই। তার মধ্যে ডিপ কালার তো সাদা সাদা ছিটা হয়ে থাকে। তো ভালো করে মুছলাম, তাও কিছু কিছু জায়গায় রয়েছে, ঘষলাম তাও উঠলো না, কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। তারপরে মনে হলো না বাথরুমের দরজার বাইরেগুলো মুছি, ভেতরগুলো আমি যখন বাথরুম ধুই তখন মাঝে মাঝে, রোজ না, মাঝে মাঝে বাথরুমের দরজার ভেতরটা আমি পরিষ্কার করে ফেলি, কিন্তু বাইরেটা আর করা হয় না। তো ভাবলাম তাহলে ভেজা কাপড় দিয়ে, খুব একটা বাইরেটা নোংরা হয় না, ওই ধুলোবালিই যা, তো এর জন্য ভেজা কাপড় ভালো করে চিপড়ে নিয়ে এই দরজার বাইরেটাও ভালো করে মুছলাম, একদম চকচক করছে। আর এটাও তাই। ওই বাথরুমে যে দরজাটা দেখছো, ওটা একদম আমাদের পুরনো দরজা, মানে যবে থেকে ফ্ল্যাটে এসেছি প্রমোটার ওই দরজাই দিয়েছিল। এই বাথরুমেও ওই দরজাই লাগানো ছিল, কিন্তু এই কমন বাথরুমটা আমাদের তো বেশি ব্যবহার হয়, সবাই মিলে স্নান টান করি, সবকিছু এই বাথরুমেই হয়। ওই বাথরুমটা খুবই কম ব্যবহার হয়, তার জন্য ওই দরজাটা ভালো আছে, কিন্তু এই দরজাটা আমাদের ভেঙে গেছিল। টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল করছি ঠিকই, কিন্তু টমেটোর পরিমাণ একদমই কম। ছোট্ট একটা টমেটো ছিল, ঘরে টমেটো পড়ে গেছে, আনতে বলতে ভুলে গেছি। যাই হোক, তার জন্য একটু অল্প একটু তেঁতুলগুলা জল দিয়ে দেবো, যাতে একটু টক টক হয়। আর এখানে গাঠি কচুটা একটু ভাপিয়ে নিচ্ছি। গাঠি কচুর কারি হবে একদম কষা কষা। এখানে রসুন, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো পেস্ট করেছি, আর এখানে এই যে বেশি করে পেঁয়াজ কুচি। আর এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি।
গাঠি কচুটা আমি যেভাবে করি, তো চলো একটু রেসিপিটা শেয়ার করি। অল্পের উপর দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে বেশ 2-3টে ছোট ছোট সাইজের 3টে পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেম করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভাজতে ভাজতে একটু নুনও দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এই মশলাটা দিচ্ছি। এখানে আছে 4-5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটা হাফ টমেটো। এই দিয়ে এই রান্নাটায় আদা লাগে না, একটু রসুনটাই বেশি লাগে। তো এবার গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলাপাতি এতে লাগে না। আমি এই রান্নাটা শিখেছি এইখানে এসে, কারণ ইন্দ্র এই রান্নাটা খেতে খুব ভালোবাসে, কচুর। তো এই তো মশলা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই গাঠি কচুটা একটু আগে ভাপিয়ে রেখেছিলাম, পুরো ভাপাইনি, কিছুটা, মনে করো 60% মতো ভাপিয়ে রেখেছিলাম। বাকিটা এখানে যে কষাবো, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাস কমিয়ে দিয়ে ভালো করে মানে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। কোনো জল টল দেবো না, এই কষানোর উপরেই রান্না। খুব ভালো হয়েছিল। আমার এই তরকারিটা খুব একটা ভালো লাগে না, শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে না, কিন্তু টক ডাল দিয়ে ভাত মেখে এই কচু তরকারিটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সবাই তাই খেয়েছি। তো এই তো টমেটোর ডাল করেছি, আর এখানে আছে বেগুন ভাজা না, আজকে একদম কম তেলে ভেজেছি, ওদের ওরকম হয়ে গেছে। আর তো কচু তরকারি আছেই। এই হচ্ছে আজকে রান্নাবান্না সেরে এখন চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সিংহাসনটা ঝাড়পোছ করব, করে আজকে আর এক্সট্রা কিছু করব না, শুধু আসনগুলো চেঞ্জ করব। এর আগের দিন আসন চেঞ্জ করিনি, ঝেড়ে আবার উল্টে পাল্টে পেতেছিলাম, কিন্তু আজকে আসনটা চেঞ্জ করব। আজকে আর ঠাকুরের পোশাক চেঞ্জ করব না, ঠাকুরের পোশাকটা আবার নেক্সট বার চেঞ্জ করব। তো এই তো সিংহাসনটা ভালো করে ঝাড়ছি, কিন্তু আগের বার সিংহাসন ঝাড়তে গিয়ে প্রচুর ধুলো ঝুল পড়েছিল। আমি ভাবছিলাম, তাতানকে বলছিলাম যে এত ধুলো ঝুল কোথা থেকে আসে, আমি তো প্রত্যেক সপ্তাহে ঝাড়ি, এই যে আজকে ঝাড়ছি, আজকে কিন্তু খুব একটা একটু ধুলো ঝুল কিচ্ছু নেই, যেহেতু প্রত্যেক সপ্তাহে ঝাড়ি। এখন আমার মাথায় ঢুকলো, গত বৃহস্পতিবার না, তার আগে যে বৃহস্পতিবার যে সিংহাসন ঝাড়লাম না, তার আগেই পূজা এই ঘরের ঝুলটা ঝেড়েছিল। তো এখন আমার মাথায় ঢুকলো, ওই ঝুল ঝাড়ার পর তো আমি আর সিংহাসনটা ধরিনি। তারপরে যখন সিংহাসনটা করতে গেছি, দেখেছি প্রচন্ড ধুলো আর ঝুল। তো এখন বুঝলাম যে ওই ঘরের ধুলো ঝুল সব সিংহাসনের মধ্যে এসে পড়েছিল। আর ও তো সিংহাসন ধরেনি, আমি করব, তো তাই জন্যই এত বেশি ছিল। তা আজকে এই যে ঝাড়লাম, আজকে একদম প্লেন সুন্দর নর্মাল। তাও আমি প্রত্যেক বৃহস্পতিবার ঝাড়ি, তাহলে মেনটেন থাকে, খুব একটা বেশি নোংরা হয় না। তো ঠাকুর যেখানে থাকে সেই জায়গাটার আসনটাও চেঞ্জ করলাম, আর এখানে সামনেও একটা ভালো কাপড়, পরিষ্কার কাঁচা কাপড় পাতলাম। এতে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে তাতানো কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসে আর আমরা দুজন এখন খেতে বসছি, কারণ ইন্দ্রবাবু ঘুমিয়ে পড়েছে। ও মাঝে মাঝেই এরকম করে, এসে ঘুমায়, এক এক সময় বলে ডাকবে, আবার এক এক সময় বলে আমাকে ডাকবে না, আমি যখন উঠবো। তো আজকে ডাকতে না করেছে, তো তার জন্য আমরা আর ওয়েট করলাম না, আমি আর তাতান বসে পড়লাম। ওরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। আর আজকে এরকম টক ডালের সাথে কচু দিয়ে খেতে আমার ভীষণ ভালোও লাগে। আর তাতান তো কচু খেতে ভীষণ পছন্দ করে, ভালোবাসে আর কি। তো এই তো খাওয়া দাওয়া করে ঘন্টাখানেকের মতো রেস্ট করব, মানে রেস্ট বলতে ঘুমাবো, একদম জম্পেশ ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবাতি দিয়ে এখন আবার রেডি হয়েছি। এখন রেডি হওয়ার প্ল্যান ছিল না, ইন্দ্র তো জম্পেশ ঘুম দিয়েছে একদম টানা অনেকক্ষণ। ঘুমটুম থেকে উঠে বিকেলবেলা উঠে আর ভাত খায়নি। ও এরকমই করে, যেই দেখে বিকেল হয়ে গেছে ও আর ভাত খেতে চায় না, বলছে চলো তাহলে একটু চপঠপ নিয়ে আসি। তো চপঠপ আনতে গিয়ে আবার বাইরে গিয়ে আবার প্ল্যান হলো, আমি না গেলেও চলতো, একা গেলেও চলতো। বলে কি চলো একটু দেখি, যদি টুকটাক বাজার টাজার পাই তাহলে নিয়ে নেবো, তুমি থাকলে সুবিধা হয়। ও সবসময়ই আমাকে বাজারে নিয়ে যেতে চায়, কিন্তু আমি যেতে চাই না কাজের চাপে। তো ও বলে কি তুমি থাকলে সুবিধা হয়, এটা নিতে যাবো, তুমি হয়তো না করবে কি, হ্যাঁ বলবে হ্যাঁ এটা নাও, কিংবা ব্যাগটা একটু ধরবে, ও সুবিধা হয়। তো তা বলে কি আমি এখন আর কাজের অজুহাত দিতে পারলাম না, সন্ধ্যাবেলা এখন আর কি কাজেই যেতেই হলো। ঠিক আছে চলো আমিও একটু ঘুরে আসি, ভালো লাগবে, বাইরের হাওয়া লাগবে। তো বেরিয়ে প্রথমে বললো কি তাহলে চলো আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মের ওখানে যাই স্টেশনে, ওইখানে বেশ ভালো মাছ পাওয়া যায় রাত্রিবেলা। দিনের বেলা না মাছ কিনতে গেলে আমাদের চন্দনপুকুর বাজারের ভেতরে ঢুকতে হয়, তো ওখানে প্রচুর ভিড়ও থাকে। আর হ্যাঁ ভ্যারাইটিস মাছ তো থাকেই, তো সবসময় সম্ভবও হয় না ওই রোদের মধ্যে। ও বলে কি ইচ্ছা করে না আমার আর। তো তাই জন্য রাত্রেবেলা সন্ধ্যায় এখানে বেশ ভালো ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, আর ভালো মাছও পাওয়া যায়। তো এই জন্য এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম না অনেক রকম মাছ রয়েছে, মানে আমরা যা যা পছন্দ করি সেরকমই রয়েছে। তো এখান থেকে বেশ কিছু মাছ পছন্দ মতো নিলাম, আমার পছন্দ মতো একটা মাছ নেওয়া হলো। মাছ টাছ নিয়ে তারপরে একটু সবজির দোকানে যাব, তবে ইন্দ্র বললো কি সবজিটা রাত্রেবেলা নেব না, সবজি রাস্তার ধারে ধারে অনেক সবজি পুরো ফ্রেশ পাওয়া যায়, এখন আর রাত্রে বাসি সবজি নেব না। তবে টমেটো আমার ঘরে ফুরিয়ে গেছে বললামই, টমেটো আমার ঘরে না থাকলে না আমার কেমন যেন পাগল পাগল লাগে। আমি তো ম্যাক্সিমাম রান্নাতে একটু টমেটোটা ব্যবহার করি, তো খালি মনে হয় কি টমেটো থাকলো মানে আমার বেশ ভালো লাগে ঘরে।
তো আমি বললাম তোমার কিছু সবজি নেওয়ার দরকার নেই, তুমি খালি টমেটোটা নিয়ে নাও। টমেটো আর কি, আমি তো মশলাপাতিতে ব্যবহার করবো, কাজে টমেটো তার টমেটোগুলো দেখলাম বেশ ভালোই আছে। তো এখানে প্রায় 1 কেজি, প্রায় না মানে 1 কেজি টমেটো নিলাম। আর কিছু সবজি নিয়ে নিই, যাওয়ার সময় আবার একটু কচুরলতি চোখে পড়লো, কিন্তু অনেক দাম চাইছিল বলে আর ইন্দ্র নিল না। এখানে এইটুকু লতি 50 টাকা 4 টাকা চাইছিল, বলে কি তাহলে থাক ছেড়ে দাও, আমি অন্য সময় যদি পছন্দ হয় নিয়ে নেবো ওখানে। তো লতি আর নেইনি, সবজি আর তেমন একটা কিছু নেইনি। তো এখানে চলে এসেছি, 8টা কত বাজে, আমার প্রচন্ড এগরোল খেতে ইচ্ছা করছিল। এগরোল আমি এমনিতেও ভালোবাসি, চাউমিন মোগলাইয়ের থেকেও না আমার এগরোলটা বেশি ভালো লাগে। তো ইন্দ্র বললো ও খাবে না, শুধু আমি খাবো, আমার জন্যই নেব। তো এখানে এগরোল নিতে এসেছি, ও আবার একটু পাশেই মুদি দোকান আছে, ওখান থেকে আবার একটু মুসুর ডাল ঠুসুর ডাল মানে ঘরের কিছু জিনিস লাগবে সেগুলো নিচ্ছে। আর ও খাবে হচ্ছে চপ। ও সন্ধ্যাবেলা মানে ও চপ মুড়ি ওর চাই, তার মধ্যে আবার দুপুরে খায়নি। তো ওর জন্যই শুধু তাতানকে জিজ্ঞাসা করলাম, বলো না আমি চপ খাবো না। তো শুধু ওর জন্যই 2টো আলু চপ নেওয়া হলো, আমার জন্য এগরোল নেওয়া হয়েছে। এই তো এবার বাড়ি যাব, বাড়িতে গিয়েই সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে অল্প একটু মুড়ি চানাচুর খেলো, বললো বেশি খাবো না, তাহলে রাত্রে খেতে পারবো না, ভাত তো রয়েছে সেটা তো খেতে হবে, ও তো দুপুরে খায়নি। আর ওকে চপ মুড়ি দিয়ে দিলাম, আর আমি এখন খাচ্ছি এগরোল। গরম গরম আছে, বেশিক্ষণ সময় ওয়েট করা যাবে না, এখন বাজে 8:30টার মতো। আমি জানি আমি এখন এই এগরোল খেলে আমি আর রাত্রে কিচ্ছু খেতে পারবো না, তবু ভালো ঠিক আছে, কিন্তু এগরোলটা আমার বেশ ভালো লাগে। আর এগরোল খাবো মানে ডবল এগ, সিঙ্গেল এগের এগরোল আমার মনে হয় কেমন যেন মনেই হয় না, মনে হয় কি ডিম নেই এরকম মনে হয়। তো এগরোল যখনই খাই আমি, ইন্দ্র যখনই খাই না কেন ডবল এগের এগরোলই খাই, মানে ডবল ডিমের আর কি। তো এগরোল টেগরোল খাওয়া হয়ে গেছে, আর ও খেলো চপ মুড়ি, আমি খেলাম এগরোল, আর ও খাচ্ছে আইসক্রিম। এই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। তো রাত্রে কোনো রান্না বান্নার চাপ নেই, কারণ ইন্দ্র তো যা আছে তাই খাবে, আর আমি তো এগরোল খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, আর তাতানেরও ওখান থেকে হয়ে যাবে, কাজে রাতে রান্না বান্না কিছু করতে হবে না। কিন্তু মাছ যে আনা হয়েছে, প্রথমে ভেবেছিলাম কি মাছটা ফ্রিজেই ঢুকিয়ে দিই, পরে ধোবো ওখানে, তারপর ভাবলাম না, রান্না যখন নেই তাহলে সময় নষ্ট করে লাভ কি, আমার তো অনেক সময় রয়েছে এখন। আর ইন্দ্র আছে মানে আমি আর অন্য কোনো কাজে হাত দিতে পারবো না, যে না এক্সট্রা কোনো যদি পরিষ্কার করার কাজে হাত দিই ও করতে দেবে না। ও বলবে সারাদিন কাজ করছো, আজকে আছি, তুমি এখানে থাকো, বসো, টিভি দেখো, এই করো। আর কিন্তু মাছটা ধুতে আসলে তো ডাকতে পারবে না, মাছ হাত। তো ভাবলাম তাহলে মাছটাই ধুয়ে ফেলি, ধোয়া থাকলে আমার পরে রান্না করতে সুবিধা হবে। আর সত্যি কথা বলতে বাজার থেকে মাছ কিনে এনে ওরকম আধোয়া মাছ না ফ্রিজে ঢোকাতে আমার কেমন কেমন যেন লাগে, একটু ধুয়ে পরিষ্কার করে ঢোকালে ভালো লাগে। দেখো অনেক দিন বাদে কিন্তু আমাদের ঘরে অনেক রকম মাছ এলো, আগে এরকম আসতো যখন তাতান খেত। তো এখন তাতান না খাওয়াতে ইন্দ্ররও মাছ আনার প্রতি ইন্টারেস্টটা না অনেক কমে গেছে, ওই ইচ্ছে হলে একরকম দুরকম নিয়ে আসে ব্যাস। কিন্তু আজকে আমার সাথে গিয়ে বেশ পছন্দ হয়েছে মাছগুলো, অনেক রকম মাছই এনেছে, ভেটকি, কাতলা, একটু গলদা চিংড়ি এনেছি, আর হচ্ছে কাজলি মাছ। ভেটকি মাছের পেটি আর গাদা দুরকম আলাদা আলাদা করে রাখলাম, একটু প্ল্যান আছে, দেখা যাক অন্য সময়। আর গলদা চিংড়ি দেখেই আমার মালাইকারি খেতে ইচ্ছা করলো, এই জন্য নিয়ে এসেছি। আর কাজলি মাছ তো ভালোই লাগে। আর কাতলা মাছও ধুয়ে রেখে দিয়েছি, পেটি এনেছে। আর একটা কণ্ঠার পেটি রাখলাম, ওটা ইন্দ্র বলছে কি রাত্রেবেলা তাহলে ভাত খাবো, তো তার সাথে 1 পিস মাছ ভাজা করে দিও। তো 1 পিস কণ্ঠার পেটি রাখলাম বাইরে, ওটা ওকে রাত্রেবেলা ভাজা করে দেবো। রাত্রে খুব একটা ও কেন আমরা কেউই মাছ টাছ খাই না, কিন্তু আজকে ওর ইচ্ছা হলো, বললো ভাত খাবো যখন তাহলে 1 পিস মাছ ভেজে দাও। তো 1 পিস মাছ বাইরে রেখেছি। তো চলো, এই প্রথম কালবৈশাখী ঝড় একটুখানি হলো, হয়ে এখন এই ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। কবে থেকে ভাবছি এই বছর তো কালবৈশাখী ঝড় হলোই না, যেটা প্রত্যেক বছর চৈত্র মাসে হয়ই। এই আজকে কিছুক্ষণ আগে একটু দমকা হাওয়া দিল মাঝে মাঝে, দিয়ে জানলা দেওয়ার সুযোগ পাইনি, ঘর বাড়ি ধুলো হয়ে গেছে। এখন ঝমঝমিয়ে শুকনো মাটির উপর এই প্রথম বৃষ্টি, এই গন্ধটা খুব ভালো লাগে। শুকনো মাটির উপর জল পড়েছে তো সেই গন্ধটা বেরিয়েছে, হেব্বি লাগে, মাটির সোদা গন্ধে।